অদ্ভুত এক রহস্যময় বাস, যেটার মাধ্যমে বেশ কিছু যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু শর্টকাট নিতে গিয়ে বাসটি একটি টানেলের ভেতর ঢুকে যায়। আর এটাই ছিল তাদের জীবনের সবচাইতে বড় ভুল, কারণ এই টানেলের ভেতর ঢোকার পর তারা বারবার একই জায়গাতেই ফিরে আসছিল। অর্থাৎ তারা সবাই বাসটি নিয়ে যতবারই টানেল থেকে বের হওয়ার চেষ্টা করছিল, ততবারই বাসটি টানেলের শুরুর দিকে এসে থামছিল। এভাবে সেই টানেলের ভেতর যাত্রীরা ফেসে গিয়েছিল ভয়ানক এক টাইম লুপের মধ্যে, যেখান থেকে তারা শত চেষ্টা করেও বের হতে পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি ঘটেছিল? তার কি এই ভয়ানক টানেলে সার্ভাইভ করে বেঁচে ফিরতে পেরেছিল? আর কি বা রহস্য রয়েছে এই টানেলের পেছনে, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় টানেলের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার একটি শহরে, যেখানে আমরা লিলি নামের একটি মেয়েকে দেখতে পাই। লিলি তার গাড়িতে করে কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি নির্জন জায়গাতে এসে তার গাড়িটি নষ্ট হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে একটি গাড়িতে করে ইথান নামক একজন ব্যক্তি চলে আসছে, যাকে দেখতে বেশ ভালো মানুষ মনে হচ্ছিল। ইথান তখন লিলির কাছে জানতে চায় যে তার কি হয়েছে। লিলি তখন তার গাড়িতে লিফট চায়, কিন্তু ইথানের গাড়িতে ওঠাটাই ছিল লিলির জীবনের সবচাইতে বড় ভুল। কারণ যখন সে গাড়িতে বসে তার সিট বেল্টটি ঠিক করতে যায়, তখন তার হাতের সঙ্গে খুবই ঠান্ডা একটি হাতের স্পর্শ লাগে। সে এতে বুঝতে পারে যে গাড়িতে কোনো ডেড বডি রয়েছে। এটি করে লিলির কাছে মনে হতে থাকে সে হয়তো কোনো সিরিয়াল কিলারের গাড়িতে উঠে পড়েছে। কিন্তু এই বিষয়টি বুঝতেই তার অনেক দেরি হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় ইথান একটি নির্দিষ্ট জায়গাতে গিয়ে তার গাড়িটি থামায়, আর সে এখানে লিলিকেও খুব নির্মমভাবে মেরে ফেলে। এরপর দেখতে দেখতে প্রায় কয়েকদিন সময় পার হয়ে যায়। এবার এখানে আমরা একটি বাস দেখতে পাই, যেখানে বেশ কিছু যাত্রী কোনো এক জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, আর তারা প্রত্যেকেই এখানে নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। তবে এই যাত্রীদের মধ্যে আমরা জিম নামক একজন ব্যক্তিকে দেখতে পাই। তাদের বাসটি যখন মুভির শুরুতে দেখানো জায়গাটি দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই জিম এখানে বাস ড্রাইভারকে বলে, আচ্ছা, আমি শুনেছি কিছুদিন আগে এখানে একজনের মার্ডার হয়েছে। জিম তখন ড্রাইভারের কাছে জানতে চায় যে সেই মার্ডারের ব্যাপারে কোনো কিছু জানে কিনা, কিন্তু ড্রাইভার তাকে বলে যে সচরাচর সে এমন ঘটনা শোনেনি। তবে সে এটা জানে যে একজন সিরিয়াল কিলার রয়েছে, যে কিনা মেয়েদেরকে টার্গেট করে কিছুদিন পরপরই তাদেরকে হত্যা করে ফেলে, এবং এই জায়গাটির আশেপাশেই তাদের লাশ খুঁজে পাওয়া যায়। কিন্তু এখন পর্যন্ত কেউ জানে না যে এই কাজটি কে করছে। এদিকে বাসের মধ্যে রেডিওতে নিউজ চলছিল। ড্রাইভার মূলত বাসটি নিয়ে যেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, রেডিওতে সেই জায়গাটির ব্যাপারেই বলা হচ্ছিল। আসলে কিছুক্ষণ আগে সেই রাস্তার মধ্যে বিশাল বড় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাই সেই রাস্তাটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন এই নিউজটি শুনতে পেয়ে যাত্রীরা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কাজে পৌঁছতে হবে। তাই ড্রাইভার তখন কোনো উপায় না পেয়ে তাদের গাড়িটিকে অন্য একটি রাস্তার দিকে ঘুরিয়ে ফেলে, যেটা কিনা একটি কাঁচা রাস্তা ছিল। তবে এই রাস্তা দিয়ে ড্রাইভার কোনোদিনও আসেনি, কিন্তু সে জানত যে এখানে এমন একটি রাস্তা রয়েছে যেটা বিকল্প রাস্তা। তাই সে তখন যাত্রীদেরকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। তবে কিছুদূর যাওয়ার পরেই দেখা যায় যে রাস্তাটির সামনে বিশাল বড় এক টানেল রয়েছে, যেটা দেখে ড্রাইভার নিজেও অনেক অবাক হয়ে যায়, কারণ সে কখনো শোনেনি যে এই রাস্তায় টানেল আছে। তো ড্রাইভার তখন বেশি কিছু চিন্তা না করে তাদের বাস নিয়ে সোজা টানেলের মধ্যে ঢুকে পড়ে। আর এভাবেই প্রায় কিছুটা রাস্তা পার করার পর দেখা যায় হঠাৎ করে তাদের বাসের সামনে একজন ব্যক্তি এসে দাঁড়ায়, যার নাম ছিল মাইকেল। আর বাস থামতেই সে সেই বাসের মধ্যে উঠে পড়ে। সে এখানে জানায় যে সেও অ্যাক্সিডেন্টের ফলে তার গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে এসেছিল, কিন্তু টানেলে ঢুকতে না ঢুকতেই তার গাড়িটি নষ্ট হয়ে যায়। তাই সে এখানে দাঁড়িয়ে কোনো গাড়ির জন্যই অপেক্ষা করছিল। তবে মাইকেল যখন এই সমস্ত কথা বলছিল, তখন সেখানে একজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে একটি নিউজ পড়ছিল। তবে মাইকেলের দিকে তাকাতেই সে কিছুটা অবাক হয়ে যায়, কারণ অনেক পুরনো একটি নিউজে সে একজন কিলারের ছবি দেখেছে, আর এই ছবিটির সঙ্গে মাইকেলের চেহারার অনেকটাই মিল আছে। তাই তার কাছে মনে হচ্ছিল যে মাইকেল হয়তো কোনো ক্রিমিনাল। এবার সেই গাড়ির মধ্যে একজন প্রেগনেন্ট মেয়েকে দেখা যায়, যে কিনা ফোনে তার হাজবেন্ডের সঙ্গে কথা বলছিল। তবে সে মূলত এখানে তার সঙ্গে ঝগড়া করছিল, তাই সকলের অ্যাটেনশন তখন তার দিকে চলে যায়। এরপর একটা পর্যায়ে দেখা যায় যে মেয়েটি এখানে প্রচণ্ড রেগে গিয়ে তার মোবাইলটি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ড্রাইভার গাড়ি চালাতে চালাতে তার গাড়ি নিয়ে অনেক দূরে চলে এসেছিল। আর এই পর্যায়ে এসে ড্রাইভারের কাছে একটি বিষয় খুবই অবাক লাগছিল, সেটা হলো প্রায় অনেক সময় পার হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত টানেলটি শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। তারপরও ড্রাইভার চুপচাপ তার গাড়ি চালিয়ে যাচ্ছিল। কিন্তু গাড়ি চালাতে চালাতে যখন আরও 20 মিনিট সময় পার হয়ে যায়, তখন যাত্রীরাও এই বিষয়টি লক্ষ্য করতে পারে। তারাও বুঝতে পারে যে টানেলের রাস্তাটি শেষ হচ্ছে না। এমন সময় সেখানে মাইক নামক একজন ব্যক্তি সবাইকে বলে যে সে একজন টানেল ইঞ্জিনিয়ার,
আর শহরের প্রত্যেকটি টানেলের ম্যাপ সম্পর্কে তার জানা আছে। সে কখনো এই টানেলটিকে ম্যাপের মধ্যে দেখেনি। তাদের দেশে যে সবচেয়ে বড় টানেলটি রয়েছে সেটা এই গতিতে পার করতেও তো এত সময় লাগে না। এসব কথা শুনে সবাই কিছুটা ভয় পেয়ে যায়। এমনকি তারা বুঝতে পারে যে এই টানেলের মধ্যে কোনো ঝামেলা রয়েছে। তাই যাত্রীরা এখানে কোনো সময় নষ্ট না করে ড্রাইভারকে বলে দ্রুত গাড়িটিকে ঘুরিয়ে ফেলতে। ড্রাইভারও তখন দ্রুত ইউটার্ন নিয়ে ফেলে। কিন্তু বাসটি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ততই যেন ভয় তাদের প্রত্যেককে গ্রাস করে ধরছিল। কারণ এই টানেলের রাস্তা হুবহু একই রকম লাগছিল, অর্থাৎ রাস্তাটি যেন শেষই হচ্ছিল না। তাদের ভয় আরো বেশি বেড়ে যায় যখন প্রায় 1 ঘন্টা সময় পার হয়ে যায়। কিন্তু তারপরও তারা বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না। তাই বাসটি কিছু দূর যাওয়ার পর থামিয়ে দেয়া হয়। এক এক করে সবাই বাস থেকে নেমে যায়। আর সেখানে যে প্রেগনেন্ট মহিলাটি ছিল সেই মহিলাটি বাস থেকে নেমে সেখানে তার সেই ফোনটি দেখতে পায়, যেটা সে তার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া করে বাহিরে ফেলে দিয়েছিল। তবে মেয়েটি এখানে তার ফোনটি দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তার এখানে পুরোপুরিভাবে মনে আছে যে যখন সে সেই ফোনটি ছুঁড়ে ফেলেছিল তখন সেই জায়গাটি থেকে টানেলের রাস্তাটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। কিন্তু এখন ফোনটি যেখানে পেয়েছি সেখানে টানেলের রাস্তার কোনো অস্তিত্বই নেই। আর কোনো সাধারণ রাস্তা তো এভাবে গায়েব হয়ে যাওয়াটাও সম্ভব নয়। যাত্রীদের মধ্যে অ্যান্ডি নামক একটি স্কুল পড়ুয়া ছেলে ছিল, যে কিনা তার বোনের সঙ্গে বাসে উঠেছিল। তো অ্যান্ডি এখানে সবাইকে একটি অদ্ভুত তথ্য দেয়। সে সবাইকে জানায় যে বাসে ওঠার পর থেকে সে একটি বিষয় লক্ষ্য করেছিল। সেটা হলো এই টানেলের মধ্যে যে ল্যাম্পগুলো রয়েছে সেই প্রত্যেকটি ল্যাম্পের কাছ থেকে আরেকটি ল্যাম্পের দূরত্ব হচ্ছে 3 মিটার। আর এভাবে 50টি ল্যাম্প পার হওয়ার পরে যে ল্যাম্পগুলো ছিল সেগুলোর আবার একটার কাছ থেকে আরেকটার দূরত্ব ছিল 4 মিটার করে। আর বাসের গতি এবং সময়ের উপর ভিত্তি করলে দেখা যায় যে তারা এখন পর্যন্ত প্রায় 74টি ল্যাম্প পার করে ফেলেছে। এমনকি ভালোভাবে ক্যালকুলেশন করলে দেখা যাবে যে তারা যতক্ষণে ফিরে আসতে শুরু করেছিল ততক্ষণে প্রায় 246 মিটার রাস্তা পার করা সম্ভব। কিন্তু তারা এতক্ষণ সময় ধরে শুধুমাত্র 60 থেকে 70 মিটার রাস্তা পার করতে পেরেছে। অর্থাৎ রাস্তাটি কোনো না কোনোভাবে একটি গতির উপর আটকে আছে। মাইকেল তখন দ্রুত বাসে চলে যায়। বাসের ভেতর তার ব্যাগের মধ্যে একটি সুতোর পুঁটলি ছিল। মাইকেল তখন সেটাকে বের করে নিয়ে আসে। এরপর সে সুতোর একটি প্রান্ত সবাইকে ধরিয়ে দেয় আর অপর প্রান্তটি নিয়ে এসে এগিয়ে যেতে শুরু করে। যদিও তারা নিজেও বুঝতে পারছিল না যে তারা এখানে কি কাজ করছে, তারপরও তারা এসব করে এখান থেকে বের হওয়ার কোনো উপায় বের করতে চাইছিল। তবে মাইকেল যখন সুতোটির আরেকটি প্রান্ত নিয়ে অনেকটাই দূরে চলে আসে ঠিক তখনই দেখা যায় হঠাৎ করেই তার চারিপাশে অদ্ভুত এক ধোঁয়া দিয়ে ভরে যায়। এমনকি দেখতে দেখতে ধোঁয়ার পরিমাণ এত বেশি বেড়ে যায় যে সামনে কোনো রাস্তা আছে কিনা সেটা বোঝাই যাচ্ছিল না। তারপরও মাইকেল নিজের মতো করে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তাদের সুতোর দৈর্ঘ্য ছোট হয়ে যায়। তবে এমন সময় মাইকেল রাস্তার মধ্যে একটি জিনিস লক্ষ্য করে। সে দেখতে পায় সেখানে বড়শি লাগানো একটি সুতো পড়ে আছে, আর সুতোটি বেশ লম্বা ছিল। তাই সে কোনো কিছু চিন্তা না করে সুতোটিকে তাদের সুতোর সঙ্গে বেঁধে ফেলে। কিন্তু এখানে ঘটে যায় খুবই রহস্যময় একটি ঘটনা। হঠাৎ করে যাত্রীরা পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়, আর তারা পেছনে ঘুরে তাকালেই দেখতে পায় যে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসছে। তার এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় সেই ব্যক্তি আর কেউ নয় বরং মাইকেল। অর্থাৎ মাইকেল সুতো নিয়ে এগোতে এগোতে এই জায়গাতে এসে পৌঁছেছে। তার মানে মাইকেল যে জায়গা থেকে সুতো টানা শুরু করেছিল সে ঘুরে ঘুরে ঠিক সেই জায়গাতে এসে পৌঁছেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ তাদের সুতোটি এখনো সামনের দিকে এগিয়েছিল, আর সেটা এভাবে তাদের পেছন সাইড দিয়ে কিভাবে বের হলো। এসব দেখে তাদের ভয় যেন আরো অনেক বেড়ে যায়। আর এখানে একটি জিনিস দেখে তারা সবাই ভয়ে একদম আটকে ওঠে। কারণ দেখা যায় তারা রাস্তায় যেই সুতোটিকে কুড়িয়ে পেয়েছিল, অর্থাৎ যে সুতোটিকে তারা তাদের সুতোর সঙ্গে বেঁধে দিয়েছিল, সেই সুতোটির একটি প্রান্তে একটি কাটা আঙুল ঝুলছে, যেটা কিনা কোনো ডেড বডির আঙুল ছিল। এটা দেখে তারা সবাই আরো ভয় পেয়ে যায়। আর এই পর্যায়ে তারা বুঝতে পারে যে এই জায়গা থেকে বের হওয়া এতটাও সহজ নয়। এখান থেকে বের হতে হলে তাদেরকে শান্ত থাকতে হবে। এরপর তারা বাসের ভেতর থেকে নিজেদের কিছু চেয়ার টেবিল বের করে সেখানে বসে পড়ে। আর তাদের কাছে যত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, যেমন খাবার, পানি, টর্চ লাইট, এই সমস্ত জিনিসগুলো তারা সবাই একত্রিত করে জমা করতে শুরু করে। কারণ কোনো না কোনোভাবে তারা সবাই এটা বুঝে গিয়েছিল যে এই জায়গা থেকে বের হতে তাদের অনেক সময় লাগবে, বা আদৌ তারা বের হতে পারবে কিনা সেটার তো কোনো নিশ্চয়তা নেই। তাই তারা সবাই মিলে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে ক্যালকুলেট করছিল যে মূলত কত সময় ধরে তারা এই জায়গাটিতে সার্ভাইভ করতে পারবে। ক্যালকুলেশন করে দেখা যায় তাদের কাছে খুব বেশি প্রয়োজনীয় জিনিসপত্র ছিল না, বড়জোর 2 দিনের মতো সময় তারা কোনো মতে এই জায়গাটিতে পার করতে পারবে। কিন্তু তারপরও যদি তারা এই জায়গা থেকে বের না হতে পারে তাহলে তো এখানেই তাদেরকে মরতে হবে। তবে এসব কথা শুনে মাইকেল তখন সবাইকে শান্ত হতে বলে এবং সবাইকে এটা বলে সান্ত্বনা দেয় যে নিশ্চয়ই তারা টানেলটির এমন কোনো স্পট ছেড়ে এসেছে
যেটার মাধ্যমে তারা এই জায়গা থেকে বের হতে পারবে। তাই তাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে সেই জায়গাটি খুঁজতে হবে। এরপর মাইক তখন তার সঙ্গে করে বেশ কিছু অভিজ্ঞ মানুষকে নিয়ে নেয় এবং তাদেরকেও তার সঙ্গে টানেলের রাস্তাটিকে খুঁজে খুঁজে দেখতে বলে। এবার অন্যদিকে আমরা সেই বাসটিকে দেখতে পাই। বাসের মধ্যে সেই প্রেগনেন্ট মহিলাটি ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় অদ্ভুতভাবে তার জামা কাপড়ে অনেক ধুলো লেগে আছে। সে তখন সেগুলো পরিষ্কার করে দ্রুত বাস থেকে নেমে যায়। কিন্তু এরপর তারা সবাই যখন তাদের বাসটির দিকে তাকায় তখন তারা দেখতে পায় যে বাসটি একদম পুরনো হয়ে গিয়েছে, এমনকি বাসের বিভিন্ন পার্টসও পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। তবে এত অল্প সময়ের মধ্যে এমনটা তো হওয়ার কথা ছিল না। সেই সাথে তারা এখানে আরও একটি বিষয় লক্ষ্য করছিল, সেটা হলো তারা যতই খাবার খাক না কেন, খাবার খাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের আবারও খিদে পাচ্ছে। তাই সবাই বারবার খাবারগুলো খেতে চাইছিল। তবে এবার যখন তারা তাদের কাছে থাকা খাবারগুলো খেতে যায় তখন তারা দেখতে পায় যে এই খাবারগুলোর অবস্থাও একদম খারাপ হয়ে গিয়েছে। এগুলো পচে গলে একদম নষ্ট হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যেন খাবারগুলো বহু বছরের পুরনো, কিন্তু কিছুক্ষণ আগে খাবারগুলো একদম টাটকা ছিল। এসব দেখে তারা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে মাইক তার সঙ্গীদেরকে নিয়ে ফিরে আসে এবং জানায় যে তারা পুরো টানেল তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু তারপরও তারা কোনো ক্লু বা এমন কোনো রাস্তা খুঁজে পায়নি যেটার মাধ্যমে তারা বের হতে পারবে। এমনকি তারা ঘুরতে ঘুরতে আবারও একই জায়গাতে এসে পৌঁছে গিয়েছে। তবে মাইক এখানে হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র ছিল না। সে সমস্ত জায়গাতে বিভিন্ন ক্লু খোঁজার চেষ্টা করছিল। একটা পর্যায়ে সে যখন বাসের মধ্যে বিভিন্ন জিনিসপত্র খোঁজে তখন হঠাৎ করে সে সেখানে একটি ম্যাপ খুঁজে পায়, যেটা কিনা এই টানেলেরই ম্যাপ ছিল। এটা দেখে মাইকেলের বাসের ড্রাইভারের উপর সন্দেহ হয়। তার কাছে মনে হয় যে এই ম্যাপটি যেহেতু বাসের মধ্যেই রয়েছে তাই ড্রাইভার হয়তো এই টানেল সম্পর্কে আগে থেকেই জানত। কিন্তু ড্রাইভার তখন তাকে জানায় যে সে তো এই টানেল সম্পর্কে জানতই না, বরং তার কাছে কোনো ম্যাপও ছিল না। অর্থাৎ এই ম্যাপটি তার গাড়িতে কিভাবে আসলো এটা সে নিজেও জানে না। আর এখানে যেহেতু সত্যি সত্যি অনেক অদ্ভুত ঘটনা ঘটছিল তাই মাইকেলও এখানে তার কথা বিশ্বাস করে নেয়। এরপর সে সময় নষ্ট না করে ম্যাপটিকে ভালোভাবে দেখতে থাকে। ম্যাপ অনুযায়ী সে দেখতে পায় টানেলটি ইস্ট এবং ওয়েস্টের দিকে হওয়ার কথা, কিন্তু তার কাছে থাকা কম্পাসের মাধ্যমে সে দেখতে পায় যে এখানে তো রাস্তাটি ইস্ট এবং সাউথের দিকে দেখাচ্ছে, যেটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল। এখন সবাই মিলে যখন এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিল ঠিক তখনই টানেলে যতগুলো লাইট ছিল সেগুলো ব্লিঙ্ক করতে করতে বন্ধ হয়ে যায়। এতে করে দেখা যায় পুরো টানেলটি একদম অন্ধকার হয়ে যায়। তাই ড্রাইভার তখন দ্রুত বাসে চড়ে বাসের হেডলাইট অন করে দেয়। কিন্তু এমন সময় ঘটে যায় আরও একটি ভয়ানক ঘটনা। আবছা আলোতে যখন তারা সবাই রাস্তার দিকে তাকায় তখন তারা হঠাৎ করে রাস্তার মধ্যে রক্তের দাগ দেখতে পায়। তো মাইক তখন তার টর্চ লাইটের মাধ্যমে সবাইকে নিয়ে সেই রক্তের দাগের পিছু করতে শুরু করে এবং জানতে চায় যে এই দাগটি আসলে কোন জায়গায় গিয়ে থেমেছে। কিছুক্ষণ পর তারা সবাই দেখতে পায় দাগটি একটি দেয়ালের কাছে গিয়ে থেমেছে, যেটার অপর প্রান্তে আর কোনো রাস্তা ছিল না। আর ঠিক এমন সময় তারা লক্ষ্য করে যে যাত্রী টানেল ইঞ্জিনিয়ার ছিল সে এখানে তাদের সঙ্গে নেই। সবাই তো অনেক ঘাবড়ে যায় এবং বুঝতে পারে যে তার সঙ্গে কোনো কিছু হয়েছে। কিন্তু এই রক্তের দাগটি এখানে শেষ হয়ে যাওয়ার মানেটা কি, এটা কারো মাথাতেই ঢুকছিল না। এদিকে সেই ড্রাইভার মাইকেল এবং বাকি সবাই সেই দাগটিকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল, যেটা কিনা দেয়ালটির উপরেই লেগেছিল। আর প্রায় বেশ কিছুক্ষণ ধরে সেই দেয়ালটির উপর পর্যবেক্ষণ করে তারা সবাই বুঝতে পারে যে এই দেয়ালটি একটি নকল দেয়াল। এরপর দেয়ালটি ভাঙতেই দেখা যায় পেছনে নতুন একটি রাস্তা খুলে যায়। সবাই তখন এক এক করে সেখানে ঢুকে পড়ে, কিন্তু সেখানে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তারা যেন এক অন্য জায়গাতে চলে আসে। দেখা যায় দেয়ালটির পেছনে অদ্ভুত একটি রুম রয়েছে। রুমটিতে কিছু পুরনো নিউজপেপার, অ্যাস্ট্রোনটদের কিছু পুরনো ছবি এবং বাকি সমস্ত কিছুই বেশ পুরনো জিনিস ছিল। আর সবাই এই জিনিসগুলো দেখে বুঝতে পারছিল যে এগুলো বর্তমান সময়ের কোনো জিনিস নয়। এরপর সবাই রুমটির প্রতিটি জিনিস এক এক করে চেক করে দেখতে থাকে এবং চিৎকার করে সেখানে ডাকাডাকি করতে থাকে, কিন্তু সেখানে তারা ছাড়া আর কোনো মানুষই ছিল না। এদিকে ঠিক এমন সময় তাদের সঙ্গে যে প্রেগনেন্ট মহিলাটি ছিল সে এখানে লক্ষ্য করে যে তার গর্ভের সময় অনেক দ্রুত গতিতে বাড়ছে, কারণ যখন সে বাসে উঠেছিল তখন সে মাত্র 4 মাসের গর্ভবতী ছিল আর তার পেটও এতটা বড় ছিল না। কিন্তু এখন যেন মনে হচ্ছে প্রত্যেকটি মিনিটে মিনিটে তার পেটের আকৃতি বাড়ছে আর তার পেট এখন এতটাই বড় হয়ে গিয়েছে তার কাছে মনে হচ্ছে তার ডেলিভারির সময় চলে এসেছে। বাকি সবাই যখন মেয়েটির এই পরিস্থিতি লক্ষ্য করে তখন তারও এখানে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝে যায় যে আসলে এই টানেলটি তাদের বাহিরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। এখানে সত্যি সত্যি সময় অনেক দ্রুত কেটে যাচ্ছে, কারণ কিছুক্ষণ আগেও তারা দেখতে পেয়েছিল তাদের বাসটি কিভাবে পূর্ণ হয়ে গিয়েছে। এমনকি তাদের কাছে যেই সমস্ত খাবার পানিগুলো ছিল সেগুলোও কিভাবে পচে গলে নষ্ট হয়ে গিয়েছে।
এতে করে তারা সবাই বুঝতে পারে যে এখানে তারা যত বেশি সময় কাটাবে ততই তাদের বিপদ, কারণ এতে তো তাদের বয়সও বেড়ে যাবে। এবার মাইকেল সহ বাকি সবাই যখন আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, ঠিক তখনই তারা সেই রুমটির মধ্যে আরো অনেক ভয়ানক জিনিস দেখতে পায়। তারা দেখতে পায় রুমটির একটি জায়গাতে অনেকগুলো কাচের জার রাখা আছে, আর সেগুলোর মধ্যে মানুষের কাটা হাত ছিল। তবে মাইকেল এখানে লক্ষ্য করে এখানকার একটি হাতের মধ্যে কোনো আঙুল ছিল না। এতে করে তার তখন সেই আঙুলটির কথা মনে পড়ে যায়, যেটা তারা টানেলে কুড়িয়ে পাওয়া সুতোর সঙ্গে পেয়েছিল। সে বুঝতে পারে যে ওই আঙুলটি এই হাতেরই ছিল। এরপর মাইকেল এখানে আপ্রাণ চেষ্টা করছিল কোনো কিছুর ক্লু বের করার জন্য। এমন সময় সে সেখানে অনেক পুরনো একটি কাগজ খুঁজে পায়, আর সে যখনই সেই কাগজটি খুলে দেখে তখন সে দেখতে পায় যে এই কাগজটি হচ্ছে টানেলের ম্যাপ। হয়তো এই ম্যাপটি তাদেরকে এখান থেকে বের হতে সাহায্য করতে পারে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে ম্যাপটির মধ্যে শুধুমাত্র একটি নয়, বরং 6টি টানেলের নকশা ছিল, এবং সেই টানেলগুলোর সঙ্গে কিছু সময়ের ব্যাপার উল্লেখ ছিল। তবে সবার কাছে এখন এই বিষয়টি পরিষ্কার ছিল যে তারা যদি এক এক করে এই 6টি টানেল পার করে ফেলতে পারে তবেই হয়তো তারা এই গোলকধাঁধা থেকে বের হতে পারবে। এরপর তারা সবাই রুমটির দেয়ালগুলোকে ভালোভাবে চেক করতে থাকে, কারণ যেহেতু আশেপাশে আরো 6টি টানেল থাকার কথা, তাই নিশ্চয়ই আশেপাশে কোনো দরজা রয়েছে। আর সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই তারা একটি দরজা পেয়েও যায়। এরপর তারা যখন সেই দরজাটি পার করে তখন তারা দেখতে পায় তারা অন্য আরেকটি টানেলে পৌঁছে গিয়েছে, অর্থাৎ এটা ছিল দ্বিতীয় টানেল। এদিকে তারা প্রথমে যে রুমটিকে পার করে এসেছে সেই রুমের মধ্যে অনেক পুরনো একটি টিভি ছিল। এখানে দেখা যায় টিভিটি হঠাৎ করে একা একা অন হয়ে যায়, আর টিভির মধ্যে একটি ভিডিও ফুটেজ দেখা যায় যেখানে একটি মেয়েকে কোনো পাহাড়ের গুহার মধ্যে আটকে রাখা হয়েছে, আর সেই জায়গাটিতে অনবরত পানি পড়ছে। মেয়েটি এখানে চিৎকার করে সাহায্য চাইছিল, তবে এই ব্যাপারটি মাইকেল বা বাকি কেউই লক্ষ্য করে না। এরপর সেই মেয়েটির চেহারা পরিষ্কার বোঝা গেলে দেখা যায় যে মেয়েটি আর কেউ নয়, বরং এটা হচ্ছে লিলি, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, অর্থাৎ যাকে সেই সিরিয়াল কিলার মেরে ফেলেছিল। আর এখানে একটি বিষয় পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায় যে সেই সিরিয়াল কিলারের সঙ্গে হয়তো এই টানেলের কোনো গভীর সম্পর্ক রয়েছে। এবার অন্যদিকে সবাই দ্বিতীয় টানেলটিকে খুঁড়ে খুঁড়ে দেখছিল। দেখা যায় এই টানেলের আশেপাশে অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, এমনকি অনেক পরিত্যক্ত জিনিসপত্রও পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটি পরিত্যক্ত টানেল। এদিকে মাইকেল এখানে ড্রাইভারের সঙ্গে টানেলটি সম্পর্কেই কথা বলছিল, আর কথা বলার এক পর্যায়ে মাইকেল ড্রাইভারের কাছ থেকে জানতে পারে যে তাদের সঙ্গে যে জিম নামক যাত্রী রয়েছে সে তাকে বাসে উঠে একজন সিরিয়াল কিলারের কথা বলছিল, যার কাজে নাকি হচ্ছে মেয়েদেরকে মেরে ফেলা। এবার একথা শুনে মাইকেল এখানে এক এক করে সবাইকে খুঁড়ে খুঁড়ে দেখছিল। তবে সে এমনটা কেন করছিল সেটা আমরা সামনে জানতে পারব। এরপর সবাই দ্বিতীয় টানেলের রাস্তা দিয়ে এগিয়ে যেতে শুরু করে, আর কিছু দূর আসার পরেই তারা এই টানেলে তাদের সেই বাসটিকে দেখতে পায় যেটাকে তারা প্রথম টানেলে রেখে এসেছে। আর বাসটির অবস্থা এখানে আরো অনেক বেশি খারাপ ছিল, এবং এখানে মনে হচ্ছিল যে আগের টানেলের তুলনায় এখানকার সময় বেশি দ্রুত এগোচ্ছে। কিন্তু এখানে আবার একটি উল্টো ঘটনা ঘটে যায়। ড্রাইভার যখন বাসে উঠে সেখানকার খাবারগুলোকে চেক করতে শুরু করে তখন দেখা যায় এবার খাবারগুলো আগের চাইতে অনেক ফ্রেশ হয়ে গিয়েছে এবং এগুলো একদম ঠিকঠাক আছে। এরপর এমন সময় মাইকেল বাসের মধ্যে একটি বন্দুক খুঁজে পায়। তার কাছে মনে হয় যে এই পরিস্থিতিতে বন্দুকটি তার কাজে আসতে পারে, তাই সে বন্দুকটিকে তার কাছেই রেখে দেয়। কিন্তু এমন সময় দেখা যায় এখানে সবার এত বেশি খিদে পেয়েছিল যে বাসের মধ্যে ফ্রেশ খাবার পেয়ে সবাই একদম পাগলের মতো হয়ে যায়। একটা পর্যায়ে খাবার নিয়ে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হতে শুরু করে, আর এই পরিস্থিতি দেখে ড্রাইভার নিজেও এখানে একদম বদলে যায়। সে যেন এখন পুরোপুরিভাবে একজন সাইকো হয়ে ওঠে। সে তার কাছে থাকা বন্দুক তাক করে সবাইকে ভয় দেখিয়ে বলে যে যার কাছে যা কিছু রয়েছে সব যেন তাকে দিয়ে দেয়, তা না হলে সে এখানেই তাদেরকে মেরে ফেলবে। সবাই তখন ভয় পেয়ে তাকে সমস্ত খাবার পানি দিয়ে দেয়, আর ড্রাইভারও এখানে সবকিছু নিজের কবজাতে নিয়ে নেয়। এমনকি সে সবাইকে এটাও হুমকি দেয় যে এখন থেকে নাকি সবাইকে তার কথাই শুনতে হবে, তা না হলে তাদের মৃত্যু নিশ্চিত। এরপর ড্রাইভার যখন বাসে চলে যায় তখন দেখা যায় বাসের একজন যাত্রী তার জন্য সেখানেই বসেছিল, আর এই যাত্রী এখানে জানে যে তার নাম হচ্ছে সারা। এরপর সে এখানে ড্রাইভারকে নিজের রূপের জালে ফাঁসাতে শুরু করে এবং তাকে জানায় যে তার এত বেশি পরিমাণ খিদে পেয়েছে যে যদি সে এখানে তাকে খাবার খেতে দেয় তাহলে সে যা চাইবে সে তার সঙ্গে তাই করবে। আর ড্রাইভারও এখানে সারার রূপের জালে ফেসে যায়। এরপর খাবারের বিনিময়ে সে মেয়েটির সঙ্গে সময় কাটায়। কিন্তু এমন সময় দেখা যায় গাড়ির বাহিরেই জিম ছিল। জিম এখানে সুযোগ পেয়ে গাড়ির ভেতর থেকে একটি খাবারের প্যাকেট নিয়ে পালানোর চেষ্টা করছিল, তবে ড্রাইভার এটা দেখে ফেলে তাকে ধাও করতে শুরু করে, আর একটা পর্যায়ে সে তাকে ধরে প্রচণ্ড মারধর করতে শুরু করে, এমনকি সে তাকে গুলি করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই দেখা যায়
যে পেছন থেকে কেউ একজন এসে তার পেটের মধ্যে লোহার একটি পাইপ ঢুকিয়ে দেয়, ফলে ড্রাইভার সেখানে সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ড্রাইভারের পেছনে কাউকেই দেখা যাচ্ছিল না, তাই জিমও এতে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে সবাই সেখানে চলে আসে, আর সবাই যখন দেখতে পায় ড্রাইভারকে মেরে ফেলা হয়েছে, তখন সবাই এখানে জিমের উপর সন্দেহ করতে শুরু করে। কিন্তু জিম তাদের সবাইকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে ড্রাইভারকে মারেনি, বরং ড্রাইভারই তাকে মারতে এসেছিল। কিন্তু হঠাৎ করে কেউ একজন তাকে পেছন থেকে এসে মেরে ফেলেছে, তবে সেটা কে করেছে এটা সে নিজেও জানে না। তবে মৃত্যুর আগে ড্রাইভার জিমের দিকে ইশারা করছিল, তাই সকলের সন্দেহ তার উপরেই ছিল। কিন্তু এখন এখানে এসব নিয়ে চিন্তা করার কোনো সময় নেই, তাদের যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হতে হবে। এখন তারা এখান থেকে বের হওয়ার সমস্ত কিছুই ট্রাই করে ফেলেছে। তবে এমন সময় তাদের কাছে একটি আইডিয়া আসে। তারা সবাই মিলে তাদের বাসটিকে সেই জায়গা থেকে সরিয়ে ফেলতে চায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এখন যেহেতু এখানে আর কোনো দরজা বা রাস্তা পাওয়া যাচ্ছে না, তাহলে সেই গাড়ির নিচে হয়তো কিছু থাকতে পারে। এরপর গাড়ি সরাতেই দেখা যায় সেখানে ছোট্ট একটি ম্যানহোল রয়েছে, যেটা একটি ঢাকনা দিয়ে বন্ধ করা ছিল। এরপর ঢাকনা খুলতেই দেখা যায় যে ম্যানহোলের মধ্যে রাস্তা রয়েছে। সবাই তখন এক এক করে সেই রাস্তা দিয়ে নামতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তারা নতুন আরেকটি রুমের মধ্যে পৌঁছে যায়। আর এই রুমটি দেখতে একদম হুবহু তাদের সেই আগের রুমটির মতোই ছিল। তবে এখানে শুধুমাত্র একটি জিনিসেই পার্থক্য দেখা যায়, সেটা হলো আগের রুমে কাঁচের জারগুলোর মধ্যে যে কাটা হাতগুলো ছিল, সেই হাতগুলো এখন আর ছিল না, বরং এখন জারের মধ্যে শুধুমাত্র একটি করে আঙুল ছিল, আর সর্বশেষ জারটিতে কিছুই ছিল না। এমন সময় সেই রুমে থাকা সেই পুরনো টিভিটি চালু হয়ে যায়, যেটা আগের রুমের মধ্যেও ছিল। তবে এবার সেই টিভিটির দিকে সবাই লক্ষ্য করে। দেখা যায় লিলি নামের সেই মেয়েটি এখানেও সবার কাছে সাহায্য চাইছে, এবং সে পাহাড়ের কোনো এক জায়গাতে আটকা পড়ে আছে। তবে কেউই এখানে ব্যাপারটিকে খুব একটা সিরিয়াসভাবে নেয় না, সবার কাছে মনে হয় এটা কোনো টিভির প্রোগ্রাম হতে পারে। এদিকে এমন সময় সারা সেখানে কিছু ছবি খুঁজে পায়। ছবিগুলো ছিল মূলত একটি মেয়ের লাশের, যেটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক বিভৎসভাবে তার মৃত্যু হয়েছে। ছবিগুলো দেখে সারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা চারিপাশে তাকিয়ে লক্ষ্য করে যে রুমটির বাকি সবকিছু আগের রুমের মতোই ছিল। তাই তারা এই রুম থেকে বের হওয়ার জন্য আরো একটি দরজা খুঁজতে শুরু করে। তাই তারা আগের রুমের ঠিক যেই জায়গাতে দরজা খুঁজে পেয়েছিল সেই জায়গাতে গিয়ে তারা দরজা খুঁজতে শুরু করে। কিন্তু এবার দরজাটি ছিল অপর প্রান্তের দেয়ালের সঙ্গে লাগানো, তাই সবাই তখন সেই দরজাটিকেও পার করে ফেলে, আর তারা আরো একটি নতুন টানেলে চলে আসে। কিন্তু এই টানেলে আসার পর তারা সবাই ভয়ে যেন একদম আটকে ওঠে, কারণ যদিও এই টানেলের সবকিছু আগের টানেলগুলোর মতোই ছিল, কিন্তু এখানে তাদের বাসের সামনে একটি টেবিল রাখা ছিল, আর টেবিলের চেয়ারগুলিতে অনেকগুলো মানুষ মৃত অবস্থায় পড়েছিল, যার কিনা একদম কঙ্কাল হয়ে গিয়েছে। আর এই দৃশ্যটি ছিল সেই দৃশ্য যেখানে তারা একসঙ্গে টেবিলে বসে এই জায়গা থেকে বের হওয়ার জন্য প্ল্যান করছিল। আর এখানকার লাশগুলোর পোশাক আশাক দেখে বোঝাই যাচ্ছিল যে এই লাশগুলো আর কারো নয়, বরং তাদের নিজেদেরই। তাই সবাই এখানে অনেক ভয় পেয়ে যায়। সবাই ভাবতে থাকে যে এই টানেলটি হয়তো তাদের ভবিষ্যৎ দেখাচ্ছে, অর্থাৎ তারা কেউই হয়তো আর বেঁচে ফিরতে পারবে না। এতে করে দেখা যায় যে জিমিতে একদম যেন পাগলের মতো হয়ে যায়, আর সে দ্রুত মাইকেলের কাছ থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। এরপর সকলের দিকে সে বন্দুক তাক করে বলে, আমি এত সহজে মরতে চাই না, মরলে তোমাদেরকে মরতে হবে, আমি এখান থেকে যেভাবেই হোক বেঁচে ফিরব। এরপর জিম এখানে সবার দিকে বন্দুক তাক করে তাদের কাছে যত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, অর্থাৎ তাদের কাছ থেকে সমস্ত খাবার পানি ছিনিয়ে নেয়, ঠিক যেমনটা তাদের সঙ্গে ড্রাইভার করেছিল। এদিকে ঠিক এমন সময় মাইকেল এখানে তার হাতে থাকা ঘড়িটির দিকে লক্ষ্য করে। সে দেখতে পায় ঘড়ির টাইমারটি কাউন্টডাউনে সেট হয়ে গিয়েছে, কিন্তু এটা কিসের কাউন্টডাউন এটাই সে বুঝতে পারছিল না। এবার এদিকে দেখা যায় কিছুক্ষণ পর জিম এখানে একদম শান্ত হয়ে যায়। সবাই তখন তাকে বুঝিয়ে শান্ত করে আবারও একসঙ্গে এগিয়ে যেতে শুরু করে। একটা পর্যায়ে তারা আরেকটি দরজার কাছে পৌঁছে যায়, আর সেই দরজা দিয়ে প্রবেশ করলে তারা আরো একটি রুমে এসে পৌঁছয়, যেটা কিনা তাদের আগের রুমগুলোর মতোই ছিল। আর এখানকার টিভির মধ্যেও সেই ভিডিওটি চলছিল, যেখানে লিলি নামক সেই মেয়েটি সাহায্য চাইছে। তবে এবার ভিডিওটিতে দেখা যায় পানির পরিমাণ অনেক দ্রুত গতিতে বাড়ছে। আর এবারও এই রুমের মধ্যে একটি পরিবর্তন লক্ষ্য করা যায়, সেটা হলো এই রুমটিতে যেই কাচের জারগুলো ছিল সেই জারগুলোতে এখন কোনো কাটা হাত বা কাটা আঙুল নয়, বরং এবার সেই জারগুলোতে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রাণী রাখা ছিল। তো তারা এবার এই রুমটির মধ্যে আর কোনো সময় নষ্ট না করে দ্রুত এখান থেকে বের হওয়ার জন্য দরজা খুঁজতে শুরু করে। তবে প্রায় অনেক সময় ধরে খোঁজাখুঁজি করেও এবার তারা কোনো দরজাই খুঁজে পাচ্ছিল না। এভাবে সেখানে প্রায় 2 ঘন্টা সময় পার হয়ে যায়, আর এখনো কোনো দরজার সন্ধান না পাওয়ায় সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এমন সময় জিম এখানে তাদের সবাইকে বলে
যে সবকিছু চিন্তা করে সে একটি বিষয় বেশ ভালোভাবেই বুঝতে পারছে, সেটা হলো তাদের প্রত্যেকবারই দরজা খুঁজে পাওয়ার পেছনে কোনো রহস্য রয়েছে। কারণ যখনই তাদের মধ্যে কেউ একজন মারা গিয়েছে, তার কিছুক্ষণের মধ্যেই দরজা খুঁজে পাওয়া গিয়েছে। তারা প্রথম দরজাটি খুঁজে পেয়েছিল সেই টানেল ইঞ্জিনিয়ারের মৃত্যুর পর, আর এর পরের বার ড্রাইভারের মৃত্যুর পরেই তারা আরও একটি দরজা খুঁজে পেয়েছিল। অর্থাৎ এখন পর্যন্ত তারা দুটো টানেল পার করতে পেরেছে। এখন সামনের টানেলে যেতে হলে তাদের ভেতর থেকেই কাউকে না কাউকে নিজের জীবন স্যাক্রিফাইস করতে হবে, এছাড়া হয়তো তারা টানেলের আর কোনো দরজা খুঁজে পাবে না। কিন্তু জিমের এই সমস্ত কথা শুনে মাইকেল কিছুটা অবাক হয়, কারণ তার কাছে এসবের কোনো লজিক ছিল না। আর এমন সময় মাইকেলের গত রুমে দেখা একটি ছবির কথা মনে পড়ে যায়, যেখানে সে একটি মেয়ের ছবি দেখেছিল। আর এটা মূলত ছিল লিলির ছবি, যাকে একজন সিরিয়াল কিলার মেরে ফেলেছিল। কিন্তু মাইকেল আবার যখন সেই ভিডিও ফুটেজের কথা মনে করে, যেখানে লিলি নামক সেই মেয়েটি সাহায্য চাইছিল, তখন তার কাছে মনে হয় যে সেই মেয়েটি হয়তো এখনো বেঁচে আছে, আর তাকে খুঁজে বের করতে পারলেই তারা হয়তো এই টানেল থেকে বের হতে পারবে। তা না হলে একই জিনিস তারা প্রত্যেকটি টানেলের মধ্যে কেন দেখছে? কিন্তু এখানে জিমের কথাবার্তা শুনে মাইকেলের সন্দেহ হয়। তার কাছে মনে হয় যে জিমি আবার সেই সিরিয়াল কিলার নয় তো, যে কিনা মেয়েদেরকে হত্যা করে বেড়াচ্ছে। কারণ এই জিমি প্রথমে ড্রাইভারকে সেদিনে সেই হত্যার ব্যাপারে বলেছিল, আর জিম ড্রাইভারের কাছে সেই মেয়েটির ব্যাপারে অনেক বিস্তারিতও বলেছিল, যেমন সেই মেয়েটির নাম কি, মেয়েটি কি করে। তো মাইকেল এখানে এসব কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে জিমের উপর আক্রমণ শুরু করে দেয়। কারণ তার যদি সেই মেয়েটির সাথে কোনো সম্পর্কই না থাকে, তাহলে সে সেই মেয়েটির ব্যাপারে এত কিছু জানল কিভাবে? মাইকেল এখানে কোনো মতে জিমের কাছ থেকে তার বন্দুকটি ছিনিয়ে নেয়। তবে জিম এখানে তার হাতে ধারালো একটি অস্ত্র পেয়ে যায়, আর সেটা দিয়ে সে সঙ্গে সঙ্গে সেখানে থাকা গর্ভবতী মেয়েটিকে হোস্টেস বানিয়ে ফেলে এবং মাইকেলকে বলতে থাকে সে যদি তার কোনো ক্ষতি করে তাহলে সেই মেয়েটিকে মেরে ফেলবে। এখন এই পরিস্থিতিতে সবাই মিলে সেখানে কোনো মতে আরেকটি দরজা খুঁজে পেয়ে যায় এবং তাদের ভেতরে ঝামেলা চলাকালীন অবস্থাতেই তারা সেই রুমটির মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় এই রুমটিও ঠিক আগের রুমের মতোই ছিল, তবে এখানে এসে সবাই বাঁচার জন্য একদম মরিয়া হয়ে ওঠে। আর এখানে তাদের একে অপরের সঙ্গে ফাইট শুরু হয়ে যায়। জিম যাকে যেভাবে পারছিল সেভাবেই মেরে ফেলার চেষ্টা করছিল। এমনকি তাদের মধ্যে যে স্কুল পড়ুয়া ছেলেটি ছিল, জিম এখানে তার বোনটিকেও মেরে ফেলে, আর সে এখানে একদম সাইকোর মতো আচরণ করতে থাকে। এরপর সে সোজা অ্যাটাক করে সারা নামক সেই মেয়েটির উপর। সে এখানে সারাকে একদম মেরেই ফেলছিল, কিন্তু সৌভাগ্যবশত সারা তার হাতে একটি ধারালো জিনিস খুঁজে পেয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেটা দিয়ে জিমকেই সেখানে মেরে ফেলে। এখন তাদের সবার মধ্যে আর মাত্র 4 জন মানুষ জীবিত ছিল, যাদের মধ্যে ছিল মাইকেল, সেই গর্ভবতী মেয়েটি, অ্যান্ডি এবং সারা। তবে এখানে এভাবে এত মানুষের মৃত্যুতে সবাই একদম স্তব্ধ হয়ে গিয়েছিল এবং সবাই সেখানে চুপচাপ বসেছিল। তবে মাইকেল বলে বসে থেকে সময় নষ্ট করা যাবে না, তাদেরকে এর পরবর্তী ক্লুগুলো খুঁজতে হবে। এরপর সবাই মিলে আবারও দরজা খুঁজতে শুরু করে। এদিকে সারা যখন এখানকার একটি আয়নার দিকে তাকায়, তখন তার কাছে মনে হয় আয়নার পেছনে কোনো রাস্তা রয়েছে। তাই সারা সবাইকে নিয়ে সেই দরজাটিকে খুলে ফেলে, আর সেই দরজার মাধ্যমে ভেতরে প্রবেশ করলে দেখা যায় যে এবারের রুমটি সমস্ত রুমগুলো চাইতে একদম আলাদা ছিল। মনে হচ্ছিল যেন এটা অন্য কোনো জগৎ। পুরো রুমটির মধ্যেই অনেকগুলো পুতুল ঝোলানো ছিল, আর অনেক পুতুলের হাত পা মাথা সবকিছু আলাদা ছিল। এমনকি এখানকার লাইটগুলো এমন ছিল যে তাদের সেখানে তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় তাদের মধ্যে যে প্রেগনেন্ট মহিলাটি ছিল তার এখানে প্রসব ব্যথা শুরু হয়ে যায়, অর্থাৎ এখন তার ডেলিভারির সময় হয়ে গিয়েছে। তাই এন্ডি এখানে তাকে সাহায্য করার চেষ্টা করছিল। এদিকে আস্তে আস্তে সারার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যেতে শুরু করে, কারণ হঠাৎ করেই সারা জিমকে দেখতে পায়, যাকে সে কিছুক্ষণ আগেই মেরে ফেলেছিল। আর জিম এখানে সারাকে অদ্ভুতভাবে তাড়া করছিল। এরপর সারা দৌড়তে দৌড়তে এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছে যায় যেখানে বহু মানুষের লাশ পড়েছিল, কিন্তু এই মানুষগুলো কি এবং কারা ছিল এই ব্যাপারে সারা কিছুই জানে না। এমন সময় দেখা যায় কেউ একজন সারার কাছে আসে, আর সে এখানে খুবই নির্মমভাবে সারাকে গলা কেটে মেরে ফেলে। অন্যদিকে সেই গর্ভবতী মেয়েটি প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকে, আর কয়েক মিনিট পরেই দেখা যায় সে ফাইনালি সুস্থ সবল একটি বাচ্চার জন্ম দেয়। এতে সবাই নিজেদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে পায়। এখন এখানে মোট 4 জন মানুষ জীবিত ছিল, সেটা হলো মাইকেল, এন্ডি এবং সেই গর্ভবতী মেয়ে এবং তার সন্তান। এরপর মাইকেল এখানে সেই মেয়েটি এবং অ্যান্ডিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। অনেক কষ্ট করে তারা আরও একটি দরজা খুঁজে পায়। এরপর তারা যখন সেই দরজাটি পার করে ফেলে, তখন তারা দেখতে পায় যে তারা অদ্ভুত একটি টানেলে পৌঁছে গিয়েছে। এটা ছিল এমন একটি টানেল যেখানে অনেক গাছপালা ছিল, আর সবচাইতে ভালো বিষয় হচ্ছে টানেলের অপর প্রান্ত থেকে এক ধরনের আলো দেখা যাচ্ছিল। তাই সবাই ভাবছিল তারা হয়তো এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গিয়েছে।
মাইকেল এবং অ্যান্ডি এতে প্রচণ্ড খুশি হয়ে যায় আর তারা মনে করতে থাকে যে এক্ষুনি তারা এই জায়গা থেকে বের হয়ে যাবে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় এখানে এসে সেই গর্ভবতী মেয়েটির কিছু একটা হয়ে যায়। সে তখন সঙ্গে সঙ্গে মাইকেল পেটের ভেতর একটি চাকু ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তবে মাইকেল এটাই বুঝতে পারছিল না যে মেয়েটি তার সঙ্গে কেন এমন করছে। এদিকে এমন সময় মাইকেল তার হাতের ঘড়ির মধ্যে তাকিয়ে দেখতে পায় যে তার ঘড়ির মধ্যে যে কাউন্টডাউন চলছিল সেটা এখন 0-তে নেমে এসেছে। মিথু তখন ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে দেখতে পায় যে এন্ডিও এখানে তার সঙ্গে খুবই অদ্ভুত আচরণ করছে। এন্ডি এবং সেই মেয়েটি তার দিকে অনেক অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আর এখানে এই গল্পের সবচাইতে বড় রহস্যটি খোলে। আসলে মুভির শুরুতে আমরা ইথান নামক যে সিরিয়াল কিলারকে দেখেছিলাম, যার গাড়িতে লিলি নামক একটি মেয়ে উঠেছিল। ইথান আসলে সেই মেয়েটিকে মেরে ফেলেনি, বরং তাকে অজ্ঞান করে একটি জায়গাতে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল। আর তাকে বন্দি করার পর যখন সে তার গাড়ি নিয়ে ফিরছিল, ঠিক তখনই চেক পয়েন্টে পুলিশেরা তাকে ধরার জন্য দাঁড়িয়ে থাকে, কারণ তার নামে এর আগেও অনেকগুলো কমপ্লেন ছিল। তাই ইথান তখন পুলিশের হাত থেকে বাঁচতে গিয়ে সেখানে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। এতে সে সঙ্গে সঙ্গেই কোমায় চলে যায়। আর মুভির শুরুতে যখন সমস্ত যাত্রীরা সেই বাসে করে একটি জায়গার দিকে যাচ্ছিল, তখন রেডিও নিউজে একটি অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলা হয়েছিল, যেটার জন্য সামনের রাস্তা বন্ধ হয়েছিল। তাই ড্রাইভার তখন অন্য রাস্তা দিয়ে তার বাসটি নিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর এখানে জানা যায় তখন সেই অ্যাক্সিডেন্টটি আসলে ইথানের হয়েছিল। যদিও ইথান অ্যাক্সিডেন্টের পর কোমাতে চলে গিয়েছিল, তবে পুলিশের কাছে ইথানের ব্যাপারে তথ্য ছিল। তারা খবর পেয়েছিল ইথান অ্যাক্সিডেন্টের আগে একটি মেয়েকে কিডন্যাপ করেছে এবং তাকে কোনো এক জায়গাতে বন্দি করে রেখেছে। তবে মেয়েটি যেহেতু এখনও বেঁচে আছে, তাই যেভাবেই হোক মেয়েটিকে তাদের উদ্ধার করতে হবে। কিন্তু ইথান যেহেতু এখন নিজেই কোমাতে চলে গিয়েছে, তাই পুলিশের পক্ষে এটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না ইথান সেই মেয়েটিকে কোথায় লুকিয়ে রেখেছে এটা জানার। এজন্য তারা মাঝপথে এসে ইনভেস্টিগেশন বন্ধ করে দেয়। কিন্তু এভাবেই যদি বেশ কিছুদিন সময় পার হয়ে যায়, তাহলে তো সেই মেয়েটি সেখানে বন্দি থেকেই মারা যাবে। তাই সবাই তখন মেয়েটিকে খোঁজার জন্য কোনো না কোনো উপায় খুঁজছিল। তবে ইথান লিলি নামের যে মেয়েটিকে কিডন্যাপ করেছিল, সেই মেয়েটির হাজবেন্ড আবার ছিল মেডিকেল ডিপার্টমেন্টের অনেক বড় একজন সায়েন্টিস্ট। আর সে রিসেন্টলি একটি সিমুলেশনের উপরে তার কাজ চালিয়ে যাচ্ছিল। এরপর এখানে জানা যায় যে লিয়ের হাজবেন্ড আর কেউ নয়, বরং সেটা হলো মাইকেল, যে কিনা মাঝপথে সেই বাসটির মধ্যে উঠেছিল। মূলত টানেলের সম্পূর্ণ বিষয়টি ছিল একটি টাইম লুপের মতো, যেটা কিনা মাইকেল তার সিমুলেশন সিস্টেমের মাধ্যমে তৈরি করেছে। আসলে সে এমন একটি সিস্টেম তৈরি করেছিল যেটার মাধ্যমে সে অন্য কোনো মানুষের ব্রেইনের মধ্যে নিজের ব্রেইন জুড়ে দিতে পারবে এবং স্বপ্নের জগতের মতো তার ব্রেইন থেকে সে বিভিন্ন তথ্য নিতে পারবে। তাই মাইকেল নিজের ব্রেইনটিকে ইথানের ব্রেইনের সঙ্গে জুড়ে দিয়েছিল। আর সিমুলেশনের মাধ্যমে সে তার কল্পনার ভেতরে ঢুকেছিল, যেগুলো মূলত সবসময় তার ব্রেইনের মধ্যে চলে থাকে। এবং টানেলের শুরু থেকে শেষ পর্যন্ত সে এটা জানার চেষ্টা করছিল যে তার ওয়াইফ লিলিকে আসলে কোথায় লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু অনেকগুলো ধাপ পার করার পরেও সে লিলির ব্যাপারে কোনো তথ্যই পায় না, বরং অবশেষে সেই গর্ভবতী মেয়েটি তাকে মেরে ফেলে। আর এখানে যখন তার ঘড়ির টাইম পুরোপুরিভাবে 0 হয়ে যায়, তখন দেখা যায় মাইকেলের বাস্তব দুনিয়াতে চোখ খোলে, অর্থাৎ সে সিমুলেশন থেকে জেগে ওঠে। দেখা যায় মাইকেল একটি হসপিটালে রয়েছে, আর তার মাথার মধ্যে সিমুলেশনের সেই ডিভাইসগুলো লাগানো আছে। আর তার পাশের বেডেই রয়েছে ইথান, অর্থাৎ সেই সিরিয়াল কিলার, তার মাথাতেও সেই সিমুলেশনটি লাগানো হয়েছে। আসলে ইথান কোমাতে যাওয়ার পর মাইকেলের হাতে এটাই ছিল শেষ একটি অপশন, যেটার মাধ্যমে সে ইথানের ব্রেন থেকে তথ্য নিতে পারবে। আর এজন্যই মূলত টানেলের মাঝপথে মাইকেল দাঁড়িয়েছিল এবং সেখান থেকে সে বাসে উঠেছিল, অর্থাৎ সেটা ছিল তার সিমুলেশনে ঢোকার প্রথম ধাপ। এখানে এখন প্রশ্ন জাগতে পারে যে সেই টানেলের অদ্ভুত রুম, টানেলের মানুষজন এবং টানেলের মধ্যে যা কিছু হয়েছে, সেই সব আসলে তাহলে কি ছিল? আসলে সেই সবই ছিল ইথানের কল্পনার একটি জগৎ। সে যেহেতু একজন সাইকো কিলার ছিল, তাই তার মাথার মধ্যে এমন জটিল জিনিসপত্র চলত। এমনকি সেই টানেলের মধ্যে যতজন মানুষ ছিল, সেই প্রত্যেকটি মানুষ মূলত ছিল ইথানের এক একটি চরিত্র, যেগুলো সারা জীবন সে নিজের মাঝে ধারণ করে এসেছে। এখন মাইকেল এটা চিন্তা করে খুবই অবাক হয়ে যায় যে একজন মানুষের ভেতরে এতগুলো ক্যারেক্টার কিভাবে থাকতে পারে। যদিও মাইকেল সিমুলেশনে শুরু থেকেই প্রত্যেকের উপর নজর রেখেছিল এবং খেয়াল করছিল যে কারো মুখ থেকে তার ওয়াইফের কোনো তথ্য পাওয়া যায় কিনা, তবে শেষ পর্যন্ত এমনটা হয়ে ওঠে না। আর টানেলের সেই রুমগুলোতে কাচের জারের মধ্যে যে কাটা হাতগুলো ছিল, সেই সবকিছুই ছিল ইথানের সাইকোলজির একটি প্রতিচ্ছবি। কারণ সে যেহেতু একজন সিরিয়াল কিলার ছিল, তাই তার মস্তিষ্কে এমন বিভৎস জিনিসপত্র চলত। এখন এই সিমুলেশনের মাধ্যমে মাইকেল শুধু এটাই জানতে পেরেছিল যে তার ওয়াইফ এখনও বেঁচে আছে আর তাকে কোনো এক জায়গাতে বন্দি করে রাখা হয়েছে। জায়গাটি এমন একটি জায়গা যেখানে পানিও পড়ছে।
এতে করে মাইকেল বুঝতে পারে যে এমন একটি গুহার মধ্যে তার ওয়াইফকে বন্দি করে রাখা হয়েছে, যেখানকার আশেপাশে হয়তো কোনো নদী রয়েছে, যেখান থেকে সেই গুহার মধ্যে পানি প্রবেশ করছে। এবার বাকি তথ্য বের করার জন্য মাইকেল আবারও ইথানের চেতনার মধ্যে প্রবেশ করতে চায়। তবে সেখানে যেই ডক্টর সবকিছু পরিচালনা করছিল সে এখানে মাইকেলকে সাবধান করে দেয়, কারণ একবার তো সে কোনো মতে ইথানের মস্তিষ্ক থেকে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু ইথানের মতো মানুষদের চেতনা অনেক বেশি শক্তিশালী, তাই ইথান যদি তার চেতনা দিয়ে মাইকেলের চেতনাকে নিজের কন্ট্রোলে নিয়ে ফেলে তাহলে মাইকেল কিন্তু সারা জীবনের জন্য কোমায় চলে যাবে, সে আর জেগে উঠতে পারবে না। কিন্তু এসব কিছু শুনেও মাইকেল সিমুলেশনে চলে যায়, কারণ সে তার ওয়াইফকে খুবই ভালোবাসত। এবার সিমুলেশনের মধ্যে যখন মাইকেলের চোখ খোলে তখন সে নিজেকে একটি রুমের মধ্যে দেখতে পায়, যেখানে তার সামনে ইথান একটি অদ্ভুত ক্যারেক্টারে বসেছিল এবং সে তার হাতে একটি পুতুল নিয়ে খেলছিল। মাইকেল তখন তাকে প্রশ্ন করতে থাকে যে সে তার ওয়াইফের সঙ্গে কেন এমন করেছে আর কেন সে এভাবে নিরীহ মেয়েদেরকে হত্যা করেছে। মাইকেল তখন কিছুক্ষণ চুপচাপ থেকে তার জীবনের ঘটনা বলতে শুরু করে। সে তাকে তার ছোটবেলা থেকেই সবকিছু জানায়। সে বলে যে ছোটবেলা থেকে সে পুতুল নিয়ে খেলতে খুবই পছন্দ করত, তবে তার জন্মের পর থেকে ইথানের মা তাকে খুব একটা পছন্দ করত না, কারণ ইথানের জন্মের পরে ইথানের বাবা একদম বদলে যায়। সে প্রতিনিয়ত ড্রিঙ্ক করে বাড়িতে ফিরত আর ইথান এবং তার মায়ের উপর অনেক বেশি টর্চার করত। এমনকি সে ইথানকে এত পরিমাণ মারধর করত যে ইথান ছোটবেলা থেকে অনেক বড় মানসিক ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছে। এমনকি সে তার মায়ের কাছ থেকে পর্যাপ্ত ভালোবাসা পায়নি, কারণ তার মা উল্টো তাকে দোষারোপ করত যে তার জন্য তার জীবনটা এমন হয়েছে। এরপর ইথান জানে যে সে তার মাকে নিজের হাতে হত্যা করেছে, তবে তার বাবাকে হত্যা করেছে তার মা, যেটা সে নিজের চোখে দেখেছিল। আর সেদিনই সে তার মাকেও হত্যা করে ফেলে। তবে তার মাকে হত্যার পেছনে অনেক বড় একটি কারণ রয়েছে, সেটা আমরা সামনে জানতে পারব। এবার মাইকেল তখন হাঁটতে হাঁটতে যখন একটু এগিয়ে আসে তখন সে একটি জায়গাতে এসে ইথানের সমস্ত প্রতিচ্ছবিগুলো দেখতে পায়, যেগুলো তার চেতনার মধ্যে আজও রয়েছে। সেখানে কিভাবে তার বাবা তার উপর টর্চার করত, তার মাকে সে কিভাবে হত্যা করেছে এবং প্রতিনিয়ত সে কিভাবে অত্যাচারিত হয়েছে সেই সবকিছুই মাইকেল দেখতে পায়। আর এখানে মাইকেল জানতে পারে যে ইথানের তার মায়ের হত্যার পেছনেও একটি কারণ ছিল, সেটা হলো ইথানের মা কোনো ভালো চরিত্রের মহিলা ছিল না। ইথান যখন ছোট ছিল তখন থেকেই সে বিভিন্ন পুরুষদের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িত ছিল। আর ইথান যখন একটু বুঝতে শেখে তখন সে তার মাকে তাদের বাড়ির ড্রাইভারের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। আর সে বুঝতে পারে যে তার বাবা কেন ড্রিঙ্কস করে তাদের উপর টর্চার করত। তবে একদিন ইথানের মা নিজেই ইথানের হাত দিয়ে ইথানের বাবাকে মেরে ফেলে, যাতে করে তার পরকীয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়। আর এই ঘটনাটি ইথানের মনে অনেক বেশি দাগ কেটে গিয়েছিল, তাই সেই ক্ষোভ থেকেই সে তার মাকে মেরে ফেলে। আর টানেলের মধ্যে যতগুলো মানুষ মারা গিয়েছে সেই সবকিছুই ছিল ইথানের একটি চেতনার অংশ, কারণ সে ছোটবেলা থেকেই নিজের কাছের মানুষদের লাশ দেখে বড় হয়েছে। এমনকি টানেলের মধ্যে যে সারা নামক মেয়েটি ছিল, যে কিনা সেই ড্রাইভারের সঙ্গে খাবারের জন্য ঘনিষ্ঠ হয়েছিল, সেটাও ছিল ইথানের মস্তিষ্কের একটি ক্যারেক্টার, যেই ক্যারেক্টারে মূলত তার মা থাকে। এবার কিছুক্ষণ পর মাইকেল যখন সামনের দিকে তাকায় তখন সে একদম আটকে ওঠে, কারণ সে দেখতে পায় তার সামনে তার ওয়াইফ লিলি রয়েছে, যে কিনা অনেকগুলো পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। আসলে ইথান তার মায়ের সেই ঘটনার পর থেকে সেই সমস্ত মহিলাদেরকে সহ্য করতে পারত না, যারা কিনা নিজেদের হাজবেন্ডকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়। তাই এখন পর্যন্ত সে যতগুলো মেয়েকে হত্যা করেছে সেই সবগুলো মেয়ে ছিল ক্যারেক্টারলেস, অর্থাৎ তারা হাজবেন্ডকে রেখে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। আর ইথান মূলত সেই সমস্ত মেয়েদের পেছনে লেগেই তাদেরকে হত্যা করে ফেলে। আর ইথান লিলির উপরও অনেকদিন থেকেই নজর রাখছিল এবং সে জানতে পেরেছিল যে লিলিও তার হাজবেন্ডকে বাদ দিয়ে অনেকগুলো পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। আর এখানে মাইকেল যে দৃশ্যটি দেখতে পাচ্ছে এটা ইথান নিজে বাস্তবে তার চোখের সামনে দেখেছিল। তাই পরবর্তীতে সে প্ল্যান করে লিলির পেছনে লেগেছিল, কারণ লিলি সেদিন তার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। এখন এখানে মাইকেলের কাছে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায়, আর সে এখানে তার ওয়াইফের আসল ক্যারেক্টার সম্পর্কেও জানতে পারে। এমনকি সে এটাও বুঝতে পারে যে সেই টানেলের মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেগুলো শুধুমাত্র ইথানের ঘটনা নয়, বরং তার মস্তিষ্ক থেকেও অনেক কিছু এখানে তৈরি হয়েছিল। এখন এসব কিছুর জন্য মাইকেলের ব্রেনের মধ্যে অনেক চাপ পড়তে শুরু করে। এমন সময় ইথান মাইকেলকে বলে, তোমার ওয়াইফ তোমাকে বহু বছর ধরে ঠকিয়ে এসেছে, যাকে তুমি এত বেশি ভালোবাসা দিয়েছ, তাই তোমার তো উচিত নিজের হাতেই তাকে শেষ করে ফেলা। এরপর ইথান এখানে তাকে লিলির লোকেশন বলে দেয় এবং তাকে গিয়ে হত্যা করতে বলে। তবে কিছুক্ষণের মধ্যেই মাইকেল বুঝতে পারে যে ইথান এখানে তাকেও তার মতো সাইকো বানাতে চাইছে, কিন্তু এখানে যেভাবেই হোক ইথানের শর্তে রাজি হওয়া যাবে না,
কারণ এতে করে ইথান তাকে ম্যানিপুলেট করে তার মস্তিষ্কের দখল নিয়ে নেবে, আর ইথানের সাইকোসাইটটি জেগে উঠবে তার ভেতর। এতে করে মাইকেল যখন জ্ঞান ফিরে পাবে তখন দেখা যাবে মাইকেলের শরীরে বেনের ক্যারেক্টার জেগে উঠেছে। তাই মাইকেল এখানে নিজেকেই নিজে বোঝাচ্ছিল যে তার ওয়াইফের পরকীয়ার পেছনে সেও দায়ী, কারণ বিয়ের পর থেকে সে ঠিকমতো তার ওয়াইফকে কখনো সময় দিত না। সে সবসময় তার কাজ নিয়েই ব্যস্ত থাকত। যদিও তার ওয়াইফ তার ভালোবাসা পাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু ব্যস্ততার জন্য মাইকেল সবসময় তাকে ইগনোর করেছে, আর এজন্যই মূলত তার ওয়াইফ পরকীয়ায় লিপ্ত হয়েছে। তাই এখানে তারও দোষ রয়েছে। এখন এসব কিছু চিন্তা করতে করতে মাইকেল এখানে একটি বন্দুক দিয়ে নিজেকেই শুট করে দেয়। এতে করে দেখা যায় তার সাইকো ক্যারেক্টারটি জেগে ওঠার আগে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এর পরেই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। দেখা যায় যে এই ঘটনার পর মাইকেল নয় বরং ইথান কোমা থেকে জেগে উঠেছে, আর মাইকেল জ্ঞানই ফিরে পায়নি। আসলে চেতনার মধ্যে তাদের দুজনের সাইকো চরিত্র যখন একই রকম হয়ে উঠেছিল তখন কোনো না কোনোভাবে মাইকেলের ব্রেন তার ব্রেনকে গ্রাস করে ফেলেছিল, আর মাইকেল সেখানে নিজেকে শুট করে দেওয়ার সাথে সাথে তার সেই ক্যারেক্টারটিকে মেরে ফেলেছে, যেটা কিনা ছিল তার ভালো মানুষের ক্যারেক্টার। আর তাই সেই পুরো চেতনাটি মাইকেলের সাইকো ক্যারেক্টার দখল করে ফেলে। এই কারণেই মূলত ইথান জ্ঞান ফিরে পায়, আর মাইকেলের ক্যারেক্টারের মৃত্যুর সঙ্গে সঙ্গে সে কোমায় থেকে যায়। এবার এখানে ইথানের জ্ঞান ফিরে আসলে সে সবাইকে লিলির লোকেশন দিয়ে দেয়। পুলিশ তখন দ্রুত রেস্কিউ টিমের মাধ্যমে লিলিকে রেস্কিউ করে ফেলে। কিন্তু দেখা যায় এই ঘটনার পর ইথান সারা জীবনের জন্য কোমায় চলে যায়। তবে সে কিন্তু তার মস্তিষ্কের মধ্যে এখনো বসবাস করছে, আর অদ্ভুতভাবে সে এখানে নিজেকে আবারও সেই টানেলের মধ্যে খুঁজে পায়। আর সেখানে কিছুক্ষণের মধ্যেই তার সামনে সেই বাসটি চলে আসে। অর্থাৎ সিমুলেশনের শুরু থেকে তার সঙ্গে যা ঘটেছিল সেটা আবারও ঘটতে শুরু করে। আর এতে করে বোঝা যায় মাইকেলের সঙ্গে সেই মৃত্যুর খেলা আবারও শুরু হয়েছে। যতদিন মাইকেল এভাবে নিজের মস্তিষ্কের মধ্যে বসবাস করবে ততদিন পর্যন্ত টাইম লুপের মতোই একই ঘটনা তার মস্তিষ্কে ঘটতেই থাকবে। এই লুপ থেকে মাইকেল কখনো বের হতে পারবে কিনা এটা কেউ জানে না। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।